অনুভূতি টিমের আজকের গন্তব্য হচ্ছে মহাস্থানগড়। মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি। প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পণ্ডবর্ধন বা পণ্ডনগর নামেও পরিচিত ছিল। একসময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল। যীশু খ্রিস্টের জন্মেরও আগে অর্থাৎ প্রায় ২৫০০ বছর পূর্বে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল। প্রত্নতাত্ত্বিকভাবে তার প্রমাণও মিলেছে। ২০১৬ সালে এটিকে সার্কেল সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। আমার সামনে যে মাজারটি দেখতেছেন, অনেক দর্শনার্থী এখানে আসে তাদের রোগ বা বিভিন্ন মানত যারা করে এখানে এসে দোয়া প্রার্থনা করে। ইসলামে এটির ব্যাপারে ভিন্ন ভিন্ন মত আছে, কিন্তু অনেকে তাদের মনের আশা বা মনোবাঞ্ছনা পূরণ করার জন্য এটিকে অনেকে বিশ্বাস করে থাকে। যার যার বিশ্বাস তার একান্ত ব্যক্তিগত বিষয়। আমার আশেপাশে অনেক লালন ভক্ত দেখলেন, যারা লালনকে মনে ধারণ করে। যে কুয়াটি দেখতেছেন এটি একটি প্রাচীন কুয়া। একসময় এই কুয়া বা কূপে স্বচ্ছ পরিষ্কার জল ছিল বা পানি ছিল, যেখান থেকে তৃষ্ণা নিবারণ করত অনেক পথিক বা দর্শনার্থীরা। এই হচ্ছে মাজারের ঠিক উত্তর দিকের অংশ। বিভিন্ন শ্রেণীর বিভিন্ন ধরনের মানুষ এখানে এসে আরাম করে। বিশেষ করে লালন ভক্ত যারা আছে তাদেরকে এই এলাকাতে আমি বেশি দেখেছি। তারা একান্ত মনে গান গায়, কেউ খুশি হয়ে তাদেরকে কিছু দেয়। এভাবেই চলছে তাদের জীবনযাত্রা। থরের ভিতরে সাজানো আছে বাউলের একতারা। যে কেউ এখান থেকে একতারা কিনতে পারে। ছোটোগুলো ১০০, মাঝারি ২০০, বড়গুলো ৩০০ বা ৪০০ করে। ঠিক আমার সামনে যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তা চলে গেছে হাইওয়ে বা মেন রোডে। মহাস্থানগড় এর একটি বিকল্প নাম আছে, সে নামটি হচ্ছে পণ্ডনগর বা পণ্ডবর্ধন। অবস্থান বগুড়া জেলা, রাজশাহী বিভাগ তথা বাংলাদেশের মধ্যেই। ইতিহাস প্রতিষ্ঠিত খ্রিস্টীয় ৪র্থ শতক, পরিত্যক্ত খ্রিস্টীয় ১৫ শতক। প্রাচীর বিস্তৃত এই নগরীর ভিতরে রয়েছে বিভিন্ন আমলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন। কয়েকশো শতাব্দী পর্যন্ত এ স্থান মৌর্য, গুপ্ত, পাল, সেন শাসকবর্গের প্রাদেশিক রাজধানী এবং পরবর্তীকালে হিন্দু সামন্ত রাজাদের রাজধানী ছিল। পুরাতন এই বটগাছগুলো
ইতিহাসের সাক্ষী হয়ে আছে। পূর্বেও তারা ছায়া দিত দর্শনার্থী বা প্রতীকদের জন্য, এখনও ছায়া দেয়। পুরাতন ভবনগুলো ইতিহাসের সাক্ষী হয়ে আজও তার অস্তিত্ব বজায় রেখেছে। বিখ্যাত চীনা পরিব্রাজক হিউয়েন ছাং 639 থেকে 645 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে পুণ্ডনগরে এসেছিলেন। ভ্রমণের ধারা বিবরণীতে তিনি তখনকার প্রকৃতি এবং জীবনযাত্রার উল্লেখ করে বর্ণনা দেন। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মহাস্থানগড়ের রাজা, যখন রাজার জাঁকজমক অবস্থা ছিল তখন এই যে আমার হাতের আঙ্গুলের সামনে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো, এখানে রাজা খাদ্য গুদামজাত করত। এখান থেকে রাজার অন্যান্য যারা কর্মচারী আছে তাদের জন্য সেই খাবারগুলো রান্না করা হতো। আমার ঠিক সামনে ওখানে এই যে বট গাছ এলাকা আছে ওই দিকে, ওই এলাকাতে পূজার স্থান ছিল, ওখানে পূজা করা হয়। আর এখানে রাজার খাদ্য গুদাম থেকে রান্না করা হয়। আর মূল রাজার বসত ভিটটা সামনে, সেটি আমি একটু পরে দেখাবো। বৌদ্ধ শিক্ষার জন্য প্রসিদ্ধ হওয়ায় চীন ও তিব্বত থেকে ভিক্ষুরা তখন মহাস্থানগড়ে আসতেন লেখাপড়া করতে। এরপর তারা বেরিয়ে পড়তেন দক্ষিণ ও পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে। সেখানে গিয়ে তারা বৌদ্ধ ধর্মের শিক্ষার বিস্তার ঘটাতেন। তার কারণে সবাই লেখাচ্ছেন, আমি কি ওই যে কটকটি আনিচ্ছেন টাকা, এবারে ইজত মুঙ্গিও দেয়নি টাকা, যাতে 300 দেওয়া লাগবে। আর আমি জুম্মাকে দোয়া করছি আল্লাহ হয় তোমার ছেলে সুলতান। কতক্ষণ লাগবে? আর সামান্য এই হয় আধা ঘন্টা। আচ্ছা, আমরা অনুভূতির টিম একটা বিশেষ আয়োজনের মাধ্যমে এসেছিলাম। সামনে যে ভান্ডারখানা দেখলেন, যারা এখানে এসে মানত করে বা খাবার বিতরণ করে, প্রথমে তারা রান্না করে কিছু অংশ ভান্ডারখানায় জমা করে, আর বাকি অংশ যে তারা যে দলবল নিয়ে আসে তারা একসাথে সে খাবারগুলো আনন্দ করে খেয়ে তাদের মনোবাঞ্ছনার জন্য এখানে দোয়া করে, এরপর তারা চলে যায় নিজ নিজ গন্তব্যে। ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করতে আসেন ফকির বেশি দরবেশ হজরত শাহ সুলতান মাহমুদ বুলখি রাদিয়াল্লাহ এবং তার শিষ্য। ধর্ম প্রচারক শাহ সুলতান বুলখি সম্পর্কে আর রয়েছে আশ্চর্য কিংবদন্তি। কথিত আছে তিনি মহাস্থানগড় অর্থাৎ প্রাচীন পুণ্ডনগরে প্রবেশ করার সময় করতোয়া নদী পার হয়েছিলেন একটা বিশাল মাছের আকৃতির নৌকার পিঠে চড়ে। মহাস্থানগড় নিয়ে আপনাদের কি মন্তব্য? এখানে যারা মানত করে তাদের বিশ্বাস নিয়ে কী মন্তব্য? আপনার নিজস্ব অভিমত কী এবং এটি সম্পর্কে ভবিষ্যতে কেমন হওয়া উচিত সেই মন্তব্যগুলো করবেন আমাদের কমেন্ট বক্সে। দেখা হবে নতুন একটি ভিডিওতে।